নমস্কার। আজকে আমরা ভূগোলের একটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস করব, ভারতের অবস্থান এবং সীমানা। এই টপিকটা আসন্ন ডাব্লিউবিপি এবং পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েতের পরীক্ষা সেটার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এখানে টোটাল 80 এমসিকিউ আমরা সলভ করব, যেগুলো যে কোনো রকমের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ডাব্লিউবিপি এবং পঞ্চায়েতের পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি ক্লাস। ঠিক আছে, এখানে যতগুলো প্রশ্ন এখানে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন বিগত বছরের আসা প্রশ্ন, এবং প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আগামী দিনের পরীক্ষার জন্য অন্ততপক্ষে জেনে যেতেই হবে। তো আজকে আমরা আলোচনা করব ভারতের অবস্থান এবং সীমানা। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, আয়তনের দিক থেকে পৃথিবীতে ভারতের স্থান কত? আয়তনের দিক থেকে পৃথিবীতে ভারতের স্থান হলো সপ্তম। পরবর্তী প্রশ্ন, ভারতের মোট আয়তন কত? ভারতের মোট আয়তন হলো 32,87,263 বর্গ কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, ভারত পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ অধিকার করে আছে? ভারত পৃথিবীর মোট আয়তনের 2.4% আয়তন অধিকার করে আছে। ভারতের অক্ষাংশগত বিস্তার মূল ভূখণ্ডের সাপেক্ষে কত? ভারতের অক্ষাংশগত বিস্তার মূল ভূখণ্ডের সাপেক্ষে হল 8°4' নর্থ থেকে 37°6' নর্থ। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের দ্রাঘিমাংশগত বিস্তার কত? ভারতের দ্রাঘিমাংশগত বিস্তার হল 68°7' পূর্ব থেকে 97°25' পূর্ব। কারণ আমাদের ভারতবর্ষ পৃথিবীর যে উত্তর গোলার্ধেরও কোন দিকে রয়েছে? পূর্ব দিকে রয়েছে। উত্তর গোলার্ধের পূর্ব দিকে রয়েছে। ঠিক আছে। তারপর, ভারতের উত্তর দক্ষিণে সর্বাধিক দৈর্ঘ্য কত? ভারতের উত্তর দক্ষিণের সর্বাধিক দৈর্ঘ্য হল 3213 কিলোমিটার। 3213 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, ভারতের পূর্ব পশ্চিমে সর্বাধিক বিস্তার কত? ভারতের পূর্ব পশ্চিমে সর্বাধিক বিস্তার হল 2933 কিলোমিটার, 2933 কিলোমিটার। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু যদি বলা হয় তাহলে বলবো কন্যাকুমারী বা কেপ কমোরিন। কিন্তু যদি বলা হয় ভারতের সামগ্রিক দক্ষিণ বিন্দু, দেখো পরবর্তী প্রশ্নতে লেখা রয়েছে, ভারতের সামগ্রিক দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট এটা আছে কোথায়? এটি আছে আন্দামান নিকোবরে। পরবর্তী প্রশ্ন, ইন্দিরা পয়েন্টের অপর নাম কি? ইন্দিরা পয়েন্টের অপর নাম হলো পিগমিলিয়ন পয়েন্ট এবং পার্সনস পয়েন্ট। পরবর্তী প্রশ্ন, ভারতের উত্তরতম বিন্দু কোনটি? ভারতের উত্তরতম বিন্দু হলো ইন্দিরা কল। ভারতের উত্তরতম বিন্দু হলো ইন্দিরা কল। ভারতের পূর্বতম বিন্দু কোনটি? মানে ভারতের পূর্ব দিকের একদম শেষ স্থান কোনটি? তো তোমরা বলবে অরুণাচল প্রদেশের কিবিথু। অরুণাচল প্রদেশের কিবিথু। পরবর্তী প্রশ্ন, ভারতের পশ্চিমতম বিন্দু কোনটি? ভারতের পশ্চিমতম বিন্দু হলো গৌরমতো বা গুজরাটে যেটা রয়েছে গৌরমতা। ঠিক আছে। কর্কট ক্রান্তি রেখা 23.5 নর্থ যে রেখাটা, যে অক্ষাংশটার মান হলো 23.5 নর্থ, সেটি ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে? অর্থাৎ তোমাকে জানতে চাওয়া হয়েছে কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে। তো উত্তর হবে অপশান সি, 8টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে। নিচের কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? দেখো, প্রথমেই রয়েছে রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তারপর ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। 1 2 3 4 5 6 7 8, টোটাল এই 8টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে। আমি কি কোথাও উড়িষ্যার নাম করেছি? করিনি। তার মানে উড়িষ্যার উপর দিয়ে এটি যায়নি। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রমাণ সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা আইএসটি
কোন দ্রাঘিমা রেখার অনুযায়ী নির্ণয় করা হয়ে থাকে? তো এটা 82.5 ওয়েস্ট বা 82.5 পশ্চিম দ্রাঘিমা রেখা দ্বারা নির্ণয় করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রমাণ সময় গ্রিনিচ গড় সময়ের থেকে কতটা এগিয়ে? যে ভারতের যে স্ট্যান্ডার্ড টাইম মানে আইএসটি জিএমটি বা গ্রিনিচ মেন টাইমের থেকে কতটা এগিয়ে? তো তোমরা বলবে 5.5 ঘন্টা এগিয়ে। কত ঘন্টা এগিয়ে? 5.5 ঘন্টা এগিয়ে। তাহলে যদি বলা হয় যে ভারতের সময় কত, তো তোমরা বলবে যে জিএমটি প্লাস 5.5 ঘন্টা, জিএমটি প্লাস 5.5 ঘন্টা। পরবর্তী প্রশ্ন, 82.5 ইস্ট দ্রাঘিমা রেখা কোন শহরের উপর দিয়ে গিয়েছে? 82.5 ইস্ট দ্রাঘিমা রেখা মির্জাপুর এলাহাবাদের উপর দিয়ে প্রবাহিত উপর দিয়ে গিয়েছে। এটা ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কয়টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে? দেখো, দ্রাঘিমা রেখা বলতে যে 82.5 দ্রাঘিমা রেখা যেটা, সেটার কথা বলা হচ্ছে এখানে। তো সেটা কটি রাজ্যের উপর দিয়ে গিয়েছে? তো সেটি গিয়েছে 5টি রাজ্যের উপর দিয়ে। ঠিক আছে, দেখো এখানে ওর নিচে লেখা রয়েছে উত্তরপ্রদেশ, দেখো নিচে লেখা রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এই রাজ্যগুলির উপর দিয়ে যে 82.5 দ্রাঘিমা রেখা, পশ্চিম দ্রাঘিমা রেখা, সেটা প্রবাহিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের স্থলভাগের সীমানার মোট দৈর্ঘ্য কত? ভারতের যে স্থলভাগ নিচের দিকে যেটা উপকূলে লেখা, সেটার কথা বলা হচ্ছে না, যে উপরে যে তোমার স্থলভাগের কথা বলা হচ্ছে সেইটার দৈর্ঘ্য কত, অর্থাৎ এই দৈর্ঘ্যটা কত। এখান থেকে তো জল আছে, এইগুলো তো জল, এইগুলো উপকূল রেখার কথা বলছে না, যে উপরে যে স্থলভাগ, সেই স্থলভাগটার কথা বলা হচ্ছে। তো এটা দৈর্ঘ্য হচ্ছে 15,200 কিলোমিটার, 15,200 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য কত? ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখা, দেখো আমাদের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের এইদিকে আছে লাক্ষাদ্বীপ, এদিকে আছে আন্দামান নিকোবর। তো এই দুটোকে যদি কাউন্ট না করা হয়, তাহলে ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হবে 6,100 কিলোমিটার, 6,100 কিলোমিটার, অপশন এ। কিন্তু যদি উপকূলগুলোকে ধরা দ্বীপপুঞ্জগুলোকে ধরা হয়, অর্থাৎ লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবরকে ধরা হয়, তাহলে এটা বেড়ে গিয়ে, অর্থাৎ উপকূল রেখার দৈর্ঘ্য বেড়ে গিয়ে দাঁড়াবে 7,516.6 কিলোমিটার, 7,516.6 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, ভারতের কয়টি রাজ্যের সাথে সমুদ্র উপকূল রয়েছে? ভারতের 9টি রাজ্যের উপর সমুদ্র উপকূল রয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় রাজ্যের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ? তো মনে রাখবে, গুজরাটের উপকূল রেখার দৈর্ঘ্য সবথেকে বেশি। এর দৈর্ঘ্য কত? 1214 কিলোমিটার, 1214 কিলোমিটার। তারপর, দক্ষিণ ভারতের কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ? দক্ষিণ ভারতের বললে অন্ধ্রপ্রদেশ বলবে, এবং মনে রাখবে গোটা ভারতবর্ষের সাপেক্ষে দক্ষিণ ভারতের যে উপকূল রেখা, সেটা হচ্ছে দ্বিতীয় দীর্ঘতম, রাজ্যের সাপেক্ষে বলছি কিন্তু। ঠিক আছে, মনে রেখো, এখানে একটা কথা বলি, যদি বলা হয় যে কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ, তখন সেক্ষেত্রে উত্তর হবে গুজরাট, কারণ গুজরাট হলো একটি রাজ্য। কিন্তু যদি বলা হয় রাজ্য যদি উল্লেখ করে না দেওয়া থাকে, তাহলে তোমরা বলবে আন্দামান নিকোবর। কেন আন্দামান নিকোবর? কারণ আন্দামান নিকোবরের উপকূল রেখার দৈর্ঘ্য গুজরাটের থেকেও বেশি। কিন্তু প্রবলেম হলো এটা যে আন্দামান নিকোবর রাজ্য নয়, এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল। সেই জন্য যদি জিজ্ঞাসা করে যে ভারতবর্ষের কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সব থেকে বেশি, সেক্ষেত্রে উত্তরটা হবে গুজরাট। কিন্তু যদি বলা হয় ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের উপকূল রেখা বেশি, তখন সেক্ষেত্রে তোমরা উত্তর দেবে আন্দামান নিকোবর। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে ছোট উপকূল রেখা বিশিষ্ট রাজ্য কোনটি? অর্থাৎ কোন রাজ্যের উপকূল রেখা সব থেকে ছোট? তো তোমরা বলবে গোয়া। ভারতের কয়টি কেন্দ্রশাসিত অঞ্চলের সমুদ্র উপকূল রয়েছে? ভারতের কয়টি কেন্দ্রশাসিত অঞ্চলের সমুদ্র উপকূল রয়েছে? তো মনে রাখবে 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের উপকূল রেখা রয়েছে। কার? আন্দামান নিকোবরে রয়েছে, লাক্ষাদ্বীপে রয়েছে, পুদুচেরি রয়েছে এবং দমনদিউ রয়েছে। মনে রাখবে, দমনদিউ এবং দাদরা অ্যান্ড নগর হাভেলি, এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চল বর্তমানে এক হয়ে গিয়েছে এবং এদের নতুন রাজধানী দেওয়া হয়েছে দমন। পরবর্তী প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কা কোন
প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। ভারত এবং শ্রীলঙ্কা, দেখো তোমরা যদি ভারতের সাউথটাকে খেয়াল করো, ভারত এবং তার নিচে রয়েছে শ্রীলঙ্কা, এই মাঝখানে যে এই যে প্রণালীটা, এটাকে বলা হয় পক প্রণালী বা পাক স্টেট। তারপর ভারত ও পাকিস্তানের মধ্যেকার আন্তর্জাতিক সীমানার নাম কি? ভারত এবং পাকিস্তানের মধ্যে যে আন্তর্জাতিক সীমানা তাকে বলা হয় রেড ক্লিফ লাইন। ঠিক আছে, ভারত রেড ক্লিফ লাইন কবে নির্ধারিত হয়, মানে রেড ক্লিফ লাইন যেটা, সেটা কবে টানা হয়েছিল? তো 1947 সালে 17ই আগস্ট, 1947 সালে 17ই আগস্ট এটি টানা হয়েছিল। ভারত এবং চীনের মধ্যেকার আন্তর্জাতিক সীমানার নাম কি? দেখো, ভারত এবং চীনের মধ্যে আন্তর্জাতিক সীমানার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন। ঠিক আছে, ম্যাকমোহন লাইন কবে নির্ধারিত হয়? ম্যাকমোহন লাইন 1914 সালে সিমলা চুক্তির সময়ে এটি নির্ধারিত হয়েছিল। তারপর ডুরান্ট লাইন কোন দুটি দেশের মধ্যে রয়েছে? ডুরান্ট লাইন যদি বলা হয় তাহলে বলবে পাকিস্তান এবং আফগানিস্তান। যেটি এখন পাকিস্তান বলছো, সেটা পূর্বে ব্রিটিশ শাসিত ভারত ছিল। তো তোমাকে যদি বলা হয় ভারত, এখানে একটু আছে, ভারত এবং আফগানিস্তানের মধ্যেকার যে লাইনটা, সেটাকেও ডুরান্ট লাইন বলতে পারো, এবং পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে লাইনটা, সেটাকেও ডুরান্ট লাইন বলতে পারো। ঠিক আছে, ভারত মোট কয়টি দেশের সাথে তার স্থল সীমানা ভাগ করে? ভারত মোট কয়টি দেশের সাথে তার স্থল সীমানা ভাগ করে? মনে রাখবে 7টি দেশের সাথে তার স্থল সীমানা ভাগ করে। তো সেই 7টি দেশ কী কী একটু দেখে নাও। পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ, এই 7টি দেশের সাথে সে তার সীমানা ভাগ করে। তারপর ভারতের সাথে কোন দেশের আন্তর্জাতিক সীমানা সবচেয়ে দীর্ঘ? তো মনে রাখবে ভারতের সাথে বাংলাদেশের সীমানা সবচেয়ে দীর্ঘ, 4096.7 কিলোমিটার। 4096.7 কিলোমিটার হলো ভারত এবং বাংলাদেশের সীমানা দৈর্ঘ্য। এটা সবথেকে দীর্ঘতম সীমানা ভারতের। তারপর ভারতের সাথে কোন দেশের আন্তর্জাতিক সীমানা সবচেয়ে ছোট? ভারতের সাথে আফগানিস্তানের আন্তর্জাতিক সীমানা সবচেয়ে ছোট, এবং এটা কত? 106 কিলোমিটার। এবং এটা আছে কোথায়? এটা পিওকে অঞ্চলে আছে। পিওকে কথার অর্থ হচ্ছে পাক অকুপায়েড কাশ্মীর, অর্থাৎ যে অঞ্চলটা, ভারতের যে অঞ্চলটা আমাদের ভারতীয়দের দ্বারা নিয়ন্ত্রিত নয়, যেটা পাকিস্তান অধিগ্রহণ করে রেখেছে, সেটাকে বলা হয় পিওকে বা পাক অকুপায়েড কাশ্মীর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারত ও বাংলাদেশের সীমানায় প্রহরারত বাহিনীর নাম কি? মানে কারা ভারত এবং বাংলাদেশের সীমানায় প্রহরা দেয়? তো তোমরা মনে রাখবে ভারত এবং বাংলাদেশের সীমানায় প্রহরা দেয় বিএসএফ। মনে রাখবে বিএসএফরা কোন সীমানা রক্ষা করে? রেড ক্লিফ লাইন। রেড ক্লিফ লাইন কোন কোন ইয়ের সাথে রয়েছে? ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশ। ঠিক আছে, তারপর ভারত ও চীনের সীমানায় কোন বাহিনী রয়েছে? ভারত এবং চীনের সীমানায়, অর্থাৎ আইটিবিপি কথার অর্থ কি? ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স। ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স রয়েছে আইটিবিপি। এই আইটিবিপি ভারত এবং চীনের যে সীমানা, সেই সীমানায় তারা প্রহরা দেয়। তারপর পরবর্তী প্রশ্ন, ভারত ও নেপাল বা ভুটান সীমানায় কোন বাহিনী প্রহরারত থাকে? অর্থাৎ ভারত এবং নেপাল বা ভুটানের সীমানায় কোন বাহিনী রয়েছে? তো সেই বাহিনীটা হলো এসএসবি, সশস্ত্র সীমা বল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারত ও মায়ানমারের সীমানায় কোন বাহিনী প্রহরা দেয়? ঠিক আছে, ভারত এবং মায়ানমারের সীমানায় কোন বাহিনী গার্ড দেয় বলো? আসাম রাইফেল। ভারত এবং মায়ানমারের সীমানায় আসাম রাইফেল গার্ড দিয়ে থাকে। ভারতের কয়টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে? ভারতের কয়টি রাজ্যের সাথে বলো? তো ভারতের মোট 16টি রাজ্য এবং 2টি ইউনিয়ন টেরিটরির সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে। তো 2টি ইউনিয়ন টেরিটরি কী কী? মনে রাখবে একটা জম্মু কাশ্মীর এবং লাদাখ। ঠিক আছে, বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা যুক্ত রয়েছে? বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম, এই 5টি সীমানা রাজ্য যুক্ত রয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যটি 3 দিক থেকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত? তো মনে রাখবে ত্রিপুরা 3 দিক থেকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত। তারপর বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যবর্তী সীমানাকে কি বলা হয়? বাংলাদেশ এবং ত্রিপুরার মধ্যবর্তী সীমানাকে জিরো লাইন বলা হয়। ঠিক আছে, বাংলাদেশ এবং ত্রিপুরার মধ্যবর্তী সীমানাকে বলা হয় জিরো লাইন। ঠিক আছে, তারপর
পাকিস্তানের সাথে ভারতের কোন রাজ্য বা ইউটি বা ইউনিয়ন টেরিটরি সীমানা ভাগ করে? পাকিস্তানের সাথে কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরি সীমানা ভাগ করে? তো মনে রাখবে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর এবং লাদাখ। এই পাঁচটি রাজ্য পাকিস্তানের সাথে সীমানা ভাগ করে। পরবর্তী প্রশ্ন, চীনের সাথে ভারতের দীর্ঘতম সীমানা কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরির সাথে রয়েছে? ঠিক আছে, চীনের সাথে বলো। চীনের সাথে রয়েছে, লাদাখের সম্পর্ক রয়েছে, অর্থাৎ লাদাখ এবং চীনের একটা বর্ডার রয়েছে। তারপর নেপালের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা যুক্ত? নেপালের সাথে ভারতের কোন কোন রাজ্যের সীমানা রয়েছে? তো নেপালের সাথে রয়েছে উত্তরাখণ্ড, ইউপি, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম। ঠিক আছে, উত্তরাখণ্ড, ইউপি, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিমের সাথে বর্ডার রয়েছে কার? নেপালের। পরবর্তী প্রশ্ন, ভুটানের সাথে ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে দীর্ঘ? ভুটানের সাথে আসামের সীমানা সবচেয়ে দীর্ঘ। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, মায়ানমারের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা যুক্ত? তো মায়ানমারের সাথে বলো। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এই রাজ্যগুলির সীমানা যুক্ত রয়েছে। তারপর ভারতের কোন রাজ্যটি নেপাল, ভুটান ও চীন এই তিনটি দেশের সাথে সীমানা ভাগ করে? তো মনে রাখবে ভারতের এই সিকিম রাজ্যটি নেপালের সাথেও বর্ডার রয়েছে, সিকিমের সাথেও ভুটানের সাথেও বর্ডার রয়েছে এবং চীনের সাথেও বর্ডার রয়েছে সিকিম। তারপর ভারতের কোন রাজ্যটি বাংলাদেশ, নেপাল, ভুটানের সাথে সীমানা ভাগ করেছে বলো? তো বাংলাদেশ, নেপাল এবং ভুটান এই তিনটের সাথে সীমানা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যটি মায়ানমার, চীন ও ভুটানের সাথে সীমানা ভাগ করে? তো মনে রাখবে ভারতের অরুণাচল প্রদেশ মায়ানমার, চীন এবং ভুটানের সাথে সীমানা ভাগ করে। পরবর্তী প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। এবং আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া। ঠিক আছে। জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি? জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হলো উত্তরপ্রদেশ। জনসংখ্যার দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? জনসংখ্যার দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো সিকিম। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আয়তনে কোনটি? বলো। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাদাখ। তারপর ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সবথেকে ছোট ইউটি হলো লাক্ষাদ্বীপ, মাত্র 32 বর্গ কিলোমিটার এর আয়তন। তারপর আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জকে কে বিভক্ত করেছে? তো 10 ডিগ্রি চ্যানেল বিভক্ত করেছে। 10 ডিগ্রি চ্যানেল বলে দিই, আন্দামান এবং নিকোবর এর মাঝখান দিয়ে যে রেখাটা গিয়েছে, মানে অক্ষরেখাটা গিয়েছে, সেটাকে বলা হয় 10 ডিগ্রি। তার মান হলো 10 ডিগ্রি। সেই জন্য এই চ্যানেলটাকে বলা হয় 10 ডিগ্রি চ্যানেল। তারপর লাক্ষাদ্বীপ ও মিনিকয়কে কে বিভক্ত করেছে? লাক্ষাদ্বীপ এবং মিনিকয়কে বিভক্ত করেছে 9 ডিগ্রি চ্যানেল। তাহলে যদি বলা হয় লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মাঝে কে রয়েছে? 9 ডিগ্রি চ্যানেল রয়েছে। মনে রাখবে মিনিকয় এবং মালদ্বীপের মাঝে কোন চ্যানেলটি রয়েছে? 8 ডিগ্রি চ্যানেল রয়েছে। তাহলে যদি বলা হয় লাক্ষাদ্বীপ, মিনিকয় আর একটা হচ্ছে মালদ্বীপ, এই তিনটের মাঝে যে দাগগুলো গিয়েছে সেগুলোকে চ্যানেল বলা হয়। মানে ধরো লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মাঝখান দিয়ে গিয়েছে 9 ডিগ্রি চ্যানেল, আর মিনিকয় এবং মালদ্বীপের মাঝে দিয়ে গিয়েছে 8 ডিগ্রি চ্যানেল। তো যত নিচের দিকে আসবে তত অক্ষরেখার মান কমবে, এবং কমতে কমতে একটা টাইমে গিয়ে যখন একদম পৃথিবীর মাঝখানে চলে আসবে তখন সেটার নাম হয়ে যাবে কি? নিরক্ষরেখা বা 0 ডিগ্রি অক্ষরেখা। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ডানকান প্যাসেজ কাদের মধ্যে অবস্থিত? মনে রেখো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডানকান প্যাসেজ দক্ষিণ আন্দামান ও লিটিল আন্দামানের মাঝখানে অবস্থিত ডানকান প্যাসেজ। কোকো চ্যানেল কোন দুটি ভূখণ্ডকে আলাদা করেছে? কোকো চ্যানেল আন্দামান এবং মায়ানমারের মাঝখানে রয়েছে কোকো উপদ্বীপ বা কোকো দ্বীপ। ঠিক আছে। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? তো একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে ব্যারেন আইল্যান্ড বা ব্যারেন দ্বীপ, এটা আন্দামানে অবস্থিত।
ভারতের সবচেয়ে বড় নদীদ্বীপ কোনটি? ভারতের সবচেয়ে বড় নদীদ্বীপ হলো মাজুলি, যেটা আসামের ব্রহ্মপুত্র নদীর উপরে রয়েছে। ঠিক আছে, এই মাজুলি দ্বীপের উপরেই রয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি সংখ্যক অন্যান্য রাজ্যের সাথে সীমানা শেয়ার করেছে? দেখো, এমন একটা রাজ্যের নাম জানতে চাইছে যে রাজ্যটা সব থেকে বেশি রাজ্যের সাথে টাচ করে আছে। তো এটার নাম হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ টোটাল 8টি রাজ্যের সাথে এবং একটি ইউনিয়ন টেরিটরির সাথে যুক্ত রয়েছে। সেই ইউনিয়ন টেরিটরি হলো দিল্লি। তারপর, ভারতের কয়টি রাজ্যের কোনো আন্তর্জাতিক সীমানা বা সমুদ্র উপকূল নেই? কয়টি এমন রাজ্য রয়েছে যাদের কোনো বাইরের দেশের সাথে কোনো টাচ নেই, মানে অন্য দেশের সাথে কোনো টাচ নেই এবং কোনো সমুদ্রকেও টাচ করছে না? যেমন আমাদের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশ, ভুটান, নেপাল এসবের টাচ রয়েছে এবং ভারতের একটা উপকূল রেখাও রয়েছে বঙ্গোপসাগরের সাথে। ঠিক আছে, ঠিক। তো এখানে জিজ্ঞাসা করা হচ্ছে ভারতের এমন কয়টি রাজ্য রয়েছে যার কোনো আন্তর্জাতিক সীমানাও নেই এবং কোনো সমুদ্রের সাথেও সে টাচ করে নেই। তো এমন রাজ্যর সংখ্যা হচ্ছে 5টি। একটা হচ্ছে হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি হচ্ছে ভারত এবং চীনের মাঝখানে অবস্থিত। তারপর, ভারতের পূর্ব উপকূল কী নামে পরিচিত? ভারতের পূর্ব উপকূল করমণ্ডল উপকূল ও উত্তর সরকার উপকূল নামে পরিচিত। মনে রেখো, ভারতের যে পূর্ব উপকূল অর্থাৎ ভারতের একদম দক্ষিণ থেকে কৃষ্ণা নদীর মোহনা পর্যন্ত যে স্থানটা, এটাকে বলা হয় করমণ্ডল উপকূল, এবং কৃষ্ণা নদীর উপর থেকে পুরো ওড়িশা উপকূলটাকে বলা হয়, একসাথে বলা হয় উত্তর সরকার উপকূল, এবং স্পেশালি ওড়িশা উপকূলটাকে বলা হয় উৎকল উপকূল। ঠিক আছে, অতটা মনে রাখার দরকার নেই, শুধু এইটুকু মনে রাখবে যে এটা হলো করমণ্ডল, এটা হলো উত্তর সরকার উপকূল। ঠিক আছে। ভারতের পশ্চিম উপকূলের দক্ষিণ ভাগে কী নামে পরিচিত? ভারতের পশ্চিম উপকূলের দক্ষিণ ভাগ, দেখো, ভারতের পশ্চিম উপকূলের দক্ষিণ ভাগটাকে বলা হয় মালাবার উপকূল। এইটাকে বলা হয় কি? মালাবার উপকূল। ঠিক আছে। ভারত ও শ্রীলঙ্কার মাঝে অবস্থিত উপসাগরটির নাম কি? ভারত এবং শ্রীলঙ্কার মাঝে অবস্থিত উপসাগরটির নাম হচ্ছে মান্নার উপসাগর। ভারত এবং শ্রীলঙ্কার মাঝে রয়েছে মান্নার উপসাগর, এবং প্রণালীটির নাম বলেছিলাম পক প্রণালী। তারপর, ভারতের ভূখণ্ডে কয়টি রাজ্য এবং কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? ভারতের ভূখণ্ডে বর্তমানে 28টি রাজ্য এবং 8টি ইউনিয়ন টেরিটরি রয়েছে। তারপর, নিউ মুর দ্বীপটি কোন দুটি দেশের মধ্যে বিবাদের কারণ? নিউ মুর দ্বীপটি বাংলাদেশ এবং ভারতের সাথে বিবাদের একটি কারণ। তারপর, ভারতের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল বা ইইজেড সমুদ্র তীর থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত? তো 200 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ ভারতের যে উপকূল রেখা সেই উপকূল রেখা থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত কেবলই ভারত সে পেট্রোলিয়াম তেল বা কোনো রিসার্চ কিছু করতে পারবে। অন্য কোনো দেশ এসে সেখানে সেই সমুদ্রের এলাকায় কিছু করতে পারবে না। এই 200 মাইলের পর থেকে তারপর কিন্তু এটা আন্তর্জাতিক সীমানার মধ্যে পড়ে যায়, অর্থাৎ এটা কেউই করতে পারে না, কোনো দেশের আন্ডারে সেটা থাকে না। সমুদ্র কারোর কোনো দেশের হয় না, এটা মাথায় রেখো। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের টেরিটোরিয়াল ওয়াটার্স সমুদ্র তীর থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত? তো ভারতের টেরিটোরিয়াল ওয়াটার হচ্ছে 12 নটিক্যাল মাইল পর্যন্ত অবস্থিত। ঠিক আছে। দেখো, আগেরটাতে বলেছিলাম যে ভারত 200 কিলোমিটার পর্যন্ত সে তার একচেটিয়া ব্যবসা করতে পারবে, কিন্তু অন্য কোনো দেশ আসতে পারবে না। কিন্তু যদি বলা হয় ভারতের অংশের মধ্যে পড়ে কোনটা, ভারতের অংশের মধ্যে পড়ে উপকূল রেখা থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত, আর 200 নটিক্যাল মাইল পর্যন্ত সে সমস্ত মানে ব্যবসা বাণিজ্য ইত্যাদি পারপাসে ব্যবহার করতে পারে। ঠিক আছে, অন্য কোনো দেশ সেটা পারবে না। কিন্তু উপকূল রেখা থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত সে কিন্তু করতে পারবে, সেটাকে তার নিজের টেরিটরির এলাকার মধ্যে ওটাকে ধরা হবে। ঠিক আছে। মনে রেখো একটা কথা এখানে বলে রাখছি, যে সমুদ্রের যে ডিস্টেন্স সেটাকে নটিক্যাল মাইল দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে। তারপর,
সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? সিয়াচেন হিমবাহ অবস্থিত কারাকোরাম পর্বতমালায়। ঠিক আছে। আদাম ব্রিজ, রাম সেতু কাদের মধ্যে অবস্থিত? ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে রয়েছে আদাম ব্রিজ বা রাম সেতু। তারপর ভারতের কোন রাজ্যটি পূর্বে NEFA নর্থ ইস্ট ফ্রন্টিয়ার অ্যাসোসিয়েশন নামে পরিচিত ছিল? কোনটা? এই অরুণাচল প্রদেশ। ঠিক আছে। তারপর কার্গিল যুদ্ধ, 1999-এর সময় ভারতে যে সামরিক অপারেশন চালিয়েছিল তার নাম কি ছিল? অপারেশন বিজয়। অর্থাৎ কার্গিল যুদ্ধের সময় ভারত একটা অপারেশন করেছিল, সেই অপারেশনটার নাম ছিল অপারেশন বিজয়। যেমন তোমরা অপারেশন সিন্দুর শুনেছো, ঠিক সেই রকমই। ঠিক আছে। ছত্তিশগড় রাজ্যটি কবে মধ্যপ্রদেশের থেকে আলাদা হয়ে গঠিত হয়েছিল? ছত্তিশগড় রাজ্যটি 1 নভেম্বর 2000 সালে মধ্যপ্রদেশ থেকে আলাদা হয়ে ভারতের একটি আলাদা রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। ঠিক আছে। তো এই ছিল 80টি প্রশ্ন এবং এই প্রত্যেকটি প্রশ্ন খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি তোমাদের বারবার বলবো এই 80টি প্রশ্ন ভালোভাবে মুখস্থ করে যাও পরীক্ষা দিতে যাওয়ার আগে, এবং এই প্রশ্নগুলি তোমাকে পরীক্ষা হলে খুবই সাহায্য করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দাও এবং পরবর্তী ভিডিওগুলোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ক্লাসে।